শুভ সন্ধ্যা প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আলোচনা করব এবিটিএ উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 ফিলোজফি বা দর্শনের সমস্ত ডিকিউ বা ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন লজিক্যাল পোর্শনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। আজকে যে পৃষ্ঠাটি আলোচনা করব তার নাম্বার হলো এসি 185 থেকে 187। প্রশ্ন 3-এর এই বচন বলতে কী বোঝো? গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো। অ্যান্সার: যা সত্য বা মিথ্যা হয় তাই বচন। যেমন সক্রেটিস সম্ভাষণে একটি বচন। গুণ ও পরিমাণ অনুসারে বচনকে 4 ভাগে ভাগ করা যায়। একে সামান্য সদর্থক বা এ বচন, সামান্য নগর্থক বা ই বচন, বিশেষ সদর্থক বা আই বচন এবং বিশেষ নগর্থক বা ও বচন। এরপর এই 4টি ভাগকে এক এক করে ব্যাখ্যা করতে হবে। প্রথমে সামান্য সদর্থক বা এ বচন। যে বচনের পরিমাণ সামান্য এবং গুণ সদর্থক তাকে সামান্য সদর্থক বচন বলে। যেমন সকল মানুষের মরণশীল জীব। এই বচনটিতে মানুষ পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর সকল সদস্যকে নির্দেশ করায় বচনটি পরিমাণের দিক থেকে সার্বিক বা সামান্য। বচনটিতে মানুষ সম্পর্কে মরণশীলতাকে স্বীকার করায় বচনের গুণ সদর্থক। সামান্য নগর্থক বা ই বচন। যে বচনের পরিমাণ সামান্য এবং গুণ নগর্থক তাকে সামান্য নগর্থক বচন বলে। যেমন কোনো মানুষ নয় অমর। এই বচনটিতে মানুষ পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর সকল সদস্যকে নির্দেশ করায় বচনটির পরিমাণ সার্বিক। বচনটিতে মানুষ সম্পর্কে অমরত্বকে অস্বীকার করায় বচনটির গুণ নগর্থক। বিশেষ সদর্থক বা আই বচন। যে বচনের পরিমাণ বিশেষ এবং গুণ সদর্থক তাকে বিশেষ সদর্থক বচন বলে। যেমন কোনো কোনো মানুষ হয় সৎ। বচনটিতে মানুষ পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর সকল সদস্যকে না বুঝিয়ে তার একটা অংশকে বোঝানোই বচনটির পরিমাণ বিশেষ। কোনো কোনো মানুষ সম্পর্কে সততাকে স্বীকার করায় বচনটির গুণ সদর্থক। বিশেষ নগর্থক বা ও বচন। যে বচনের পরিমাণ বিশেষ এবং গুণ নগর্থক তাকে বিশেষ নগর্থক বচন বলে। যেমন কোনো কোনো মানুষ নয় সৎ। এই বচনটিতে মানুষ পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর সকল সদস্যকে না বুঝিয়ে তার একটা অংশকে বোঝানোই বচনটির পরিমাণ বিশেষ। কোনো কোনো মানুষ সম্পর্কে সততাকে অস্বীকার করায় বচনটির গুণ নগর্থক। অথবা নিচের বাক্যগুলিকে তর্কবিদ্যার সম্মত বচনে রূপান্তরিত করো এবং কোন কোন পদ বাপ্য এবং অবাপ্য তা উল্লেখ করো। 1 নম্বর, কেবলমাত্র স্নাতকেরাই এ পদের যোগ্য। এখানে বচনটি হবে এ বচন। সকল এ পদের যোগ্য ব্যক্তি হয় স্নাতক। বাপ্য উদ্দেশ্যপদ, অবাপ্য বিধেয় পদ। 2 নম্বর, সব সাপ বিষধর নয়। এর বাচনিক রূপ হবে ও বচন। কোনো কোনো সাপ নয় বিষধর। বাপ্য বিধেয় পদ, অবাপ্য উদ্দেশ্যপদ। 3 নম্বর, কেউই কাইতি করতে পারেনি। এর বাচনিক রূপ হবে ই বচন। কোনো লোক নয় এমন যারা কাইতি করতে পেরেছে। বাপ্য উদ্দেশ্য এবং বিধেয় পদ, অবাপ্য নেই। 4 নম্বর, দার্শনিক ব্যতীত কেউ জ্ঞানী নয়। এর বাচনিক রূপ হবে এ বচন। সকল জ্ঞানী ব্যক্তি হয় দার্শনিক। বাপ্য উদ্দেশ্যপদ, অবাপ্য বিধেয় পদ। বি, বিবর্তন কাকে বলে? বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন? দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো। অ্যান্সার: যে অবরোহমূলক অমাধ্যম অনুমানে যুক্তিবাক্যের উদ্দেশ্য পদকে সিদ্ধান্তের উদ্দেশ্যরূপে এবং যুক্তিবাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহার করা হয় ও গুণের পরিবর্তন হয় তাকে বিবর্তন বলে। বিবর্তনকে অমাধ্যম বলা হয় কারণ বিবর্তনে একটিমাত্র যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি গৃহীত হয়। অর্থাৎ বিবর্তনের সিদ্ধান্তটি একটিমাত্র যুক্তিবাক্য থেকে নিশ্চিত হয়। বিবর্তনের নিয়ম। 1 নম্বর, যুক্তিবাক্যের উদ্দেশ্যপদ সিদ্ধান্তের উদ্দেশ্য হবে। 2 নম্বর, যুক্তিবাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় হবে। 3 নম্বর,
যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের গুণ ভিন্ন হবে। 4 নম্বর, যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ একই হবে। দৃষ্টান্ত: কোনো কোনো মানুষ হয় অহংকারী, অতএব বহুবচন। কোনো কোনো মানুষ নয় অহংকারী। ব্যাখ্যা: এখানে আয় বচনের বিবর্তন ও করা হয়েছে। বিবর্তনের নিয়ম অনুযায়ী বিবর্তনীয় বচনের উদ্দেশ্যপদ সিদ্ধান্তের উদ্দেশ্য হয়েছে, বিবর্তনীয় বচনের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় হয়েছে। যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের গুণ ভিন্ন হয়েছে, অর্থাৎ যুক্তিবাক্য সদর্থক আর সিদ্ধান্ত নগর্থক। যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ একই আছে, অর্থাৎ যুক্তিবাক্য বিশেষ হওয়ায় সিদ্ধান্ত বিশেষ হয়েছে। অথবা নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যা সম্মত আকারে রূপান্তর করো এবং আবর্তন ও বিবর্তন করো। 1 নম্বর, শিশুরা ছাড়া কেউ সরল নয়। অ্যান্সার: এর বাচনিক রূপ হবে এ বচন, সকল সরল ব্যক্তি হয় শিশু। আবর্তন আই বচন, কোনো কোনো শিশু হয় সরল। বিবর্তন হবে ই বচন, কোনো সরল ব্যক্তি নয় অশিশু। 2 নম্বর, মানুষ কদাচিৎ সুখী। এর বাচনিক রূপ হবে ও বচন, কোনো কোনো মানুষ নয় সুখী। আবর্তন হবে না, কেননা ও বচনের আবর্তন সম্ভব নয়। বিবর্তন আই বচন, কোনো কোনো মানুষ হয় অসুখী। 3 নম্বর, নিরামিষাশী বাঘ নেই। এর বাচনিক রূপ হবে ই বচন, কোনো বাঘ নয় নিরামিষাশী। আবর্তন ই বচন, কোনো নিরামিষাশী প্রাণী নয় বাঘ। বিবর্তন এই বচন, সকল বাঘ হয় অনিরামিষাশী। 4 নম্বর, মানুষ সাধারণত সত্যনিষ্ঠ। এর বাচনিক রূপ হবে আই বচন, কোনো কোনো মানুষ হয় সত্যনিষ্ঠ। আবর্তন আই বচন, কোনো কোনো সত্যনিষ্ঠ ব্যক্তি হয় মানুষ। বিবর্তন ও বচন, কোনো কোনো মানুষ নয় অসত্যনিষ্ঠ। প্রশ্ন 3 নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি এবং সংস্থান উল্লেখ করো এবং বৈধতা বিচার করো। 1 নম্বর, কেবলমাত্র সত্যবাদীরা সৎ এবং সত্যবাদীরা শ্রদ্ধার যোগ্য, সুতরাং শ্রদ্ধার যোগ্য সব ব্যক্তি সৎ। উক্ত যুক্তিটির তর্কবিদ্যার সম্মত রূপ হবে এইরকম: সিদ্ধান্ত: সকল শ্রদ্ধার যোগ্য ব্যক্তি হয় সৎ। অপ্রধান যুক্তিবাক্য এ বচন, সকল সত্যবাদী হয় শ্রদ্ধার যোগ্য। প্রধান যুক্তিবাক্য এ বচন, সকল সৎ ব্যক্তি হয় সত্যবাদী। প্রদত্ত যুক্তিতে হেতুপদ প্রধান যুক্তিবাক্যে বিধেয় পদ হিসাবে এবং অপ্রধান যুক্তিবাক্যে উদ্দেশ্য পদ হিসাবে অবস্থান করায় এটি চতুর্থ সংসারের অন্তর্গত। যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের গুণ ও পরিমাণ অনুযায়ী যুক্তিটির আকার বা মূর্তি হল ট্রিপল এ, কিন্তু চতুর্থ সংস্থানে ট্রিপল এ বৈধ মূর্তি নয়, এটি অবৈধ এবং অবৈধ পক্ষদোষে দুষ্ট। উক্ত উদাহরণে পক্ষপদ শ্রদ্ধার যোগ্য অপ্রধান যুক্তিবাক্যে এ বচনের বিধেয় পদ হিসাবে বাপ্য হয়নি, কিন্তু সিদ্ধান্তে এ বচনের উদ্দেশ্য পদ হিসাবে বাপ্য হয়েছে। অর্থাৎ অপ্রধান যুক্তিবাক্যে পক্ষপদ বাপ্য হয়নি, কিন্তু সিদ্ধান্তে বাপ্য হওয়ায় ন্যায়ের বৈধতার নিয়মকে লঙ্ঘন করেছে। ফলস্বরূপ যুক্তিটি অবৈধ হয়েছে এবং যুক্তিটি অবৈধ পক্ষদোষে ফেলাসি অফ ইলিসিট মাইনার দুষ্ট হয়েছে। কাজেই আমরা বলতে পারি উক্ত যুক্তিটির সংস্থান চতুর্থ, যুক্তিটির মূর্তি ট্রিপল এ, যুক্তিটি অবৈধ এবং দোষের নাম অবৈধ পক্ষদোষ। 2 নম্বর, সে নিশ্চয় কাপুরুষ, কেননা সে অসৎ এবং সব কাপুরুষই অসৎ। উক্ত যুক্তিটির তর্কবিদ্যার সম্মত রূপ হবে এইরকম: সিদ্ধান্ত: সে হয় কাপুরুষ। অপ্রধান যুক্তিবাক্য এই বচন, সে হয় অসৎ। প্রধান যুক্তিবাক্য এই বচন, সকল কাপুরুষ হয় অসৎ। উক্ত যুক্তিটির হেতুপদ প্রধান এবং অপ্রধান যুক্তিবাক্যে বিধেয় পদ হিসাবে অবস্থান করায় এটি দ্বিতীয় সংস্থানের অন্তর্গত। বৈধতা বিচার: উক্ত যুক্তিটি অবৈধ, এখানে নিরপেক্ষ ন্যায়ের একটি নিয়মকে লঙ্ঘন করেছে
নিয়মটি হল হেতুপদকে যুক্তিবাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে, কিন্তু এখানে হেতুপদ অসৎ একবারও ব্যাপ্য হয়নি, ফলে ন্যায়ের নিয়ম লঙ্ঘন করায় যুক্তিটি অবৈধ হয়েছে। এখানে অব্যাপ্য হেতুদোষ ঘটেছে। কাজেই আমরা বলতে পারি উক্ত যুক্তিতে সংস্থান দ্বিতীয় মূর্তি ট্রিপল এ যুক্তিটি অবৈধ যুক্তি এবং এখানে যে দোষ হয়েছে তার নাম অব্যাপ্য হেতুদোষ। প্রশ্ন 3 ই, নিচের আরোহ যুক্তিগুলি বিচার করো এবং কোনো দোষ থাকলে উল্লেখ করো। 1 নম্বর, শীতের পরেই বসন্ত আসে, কাজে শীত হলো বসন্তের কারণ। অ্যান্সার, এখানে সহকার্যের একটিকে অন্যদের কারণ মনে করার দোষ ঘটেছে। 2 নম্বর, টেলিগ্রাম অশুভ, কারণ টেলিগ্রাম দুঃসংবাদ নিয়ে আসে। অ্যান্সার, এখানে অবৈধ সামান্যীকরণ দোষ ঘটেছে। এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হও তাহলে একটি লাইক দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটি বাজিয়ে দাও এই সংক্রান্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য।